রেভেন, হুইস্পার আর ডিপ্লোমেসির দিন শেষ। স্টর্মস এন্ডে প্রিন্স লুসেরিস আর রেড কিপে প্রিন্স জেহেরিসের সাথেই কবর দেওয়া হয়েছে সেসব। এখন ড্যান্স অফ দ্য ড্রাগনস প্রবেশ করছে তার সবচেয়ে ভয়ঙ্কর ফেজে। যুদ্ধের লাইন টানা হয়ে গেছে, ব্যানার ওড়ানো শেষ। এই যুদ্ধের মোটো এখন আর ফায়ার অ্যান্ড ব্লাড না, এখন এটা সিম্পলি ব্লাড ফর ব্লাড। দুই দলের ব্যানার তো একই হয়ে গেল, তাই এগন তার ব্যানার বদলে গোল্ডেন ড্রাগন বসালো, আর রেনেরা তার মায়ের লাইন আর ভ্যালেরিয়ানদের সম্মান দিয়ে ব্যানারে এই দুই হাউসের সিজিল যুক্ত করলেন। তবে সিরিজের ব্যানারগুলো আলাদা, গোল্ডেন ড্রাগন আর ব্ল্যাক ড্রাগন সিজিল। আর যাই হোক, জর্জ আর মার্টিন যুদ্ধের নাম দিতে পারেন, অসাধারণ সব নাম। আপনি কি ভেবেছেন সিরিজে দেখানো কয়েকটা ব্যাটল এনাফ? মোটেই না। ছোট বড় মিলিয়ে 16টা যুদ্ধ হয়েছিল এই 2 বছরে। আমরা আস্তে আস্তে এগুলো দেখব খুঁটিয়ে খুঁটিয়ে। ব্যাটল অব দ্য বার্নিং মিল। সারা রাজ্য জুড়ে লর্ডরা তাদের ব্যানার ডাকলেন, আর্মি রেডি হতে শুরু করল। রিভারল্যান্ডসে এই আগুনের প্রথম আঁচ লাগলো চিরশত্রু ব্ল্যাকউড আর ব্র্যাকেনের মধ্যে। আপনাদের মনে আছে রেনেরা হাত পাওয়ার জন্য 2 জন ফাইট করেছিল আর মেরে ফেলেছিল একজনকে? তারা ছিল এই 2 হাউসের। হাজার হাজার বছর ধরে এদের মারামারি। এই ব্লাড ফিউড নিয়ে আলাদা একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে আমার। যাই হোক, রেভেন্ট্রি হল থেকে রেনার সাপোর্টার ব্ল্যাকউডরা ব্র্যাকেনদের এলাকায় ঢুকে গ্রাম পোড়াতে আর লুটপাট করতে শুরু করলো। ব্ল্যাকউডরা ওল্ড গডসের অনুসারী, তাই তারা হাতের কাছে পাওয়া সব সেপ্ট তছনছ করে দিল। ব্র্যাকেনরা পাল্টা জবাব দিতে রেডি হচ্ছিল, কিন্তু ব্ল্যাকউডরা আবার তাদের এক নদীর পাড়ে ক্যাম্প করা অবস্থায় সারপ্রাইজ অ্যাটাক করল। শুরু হলো ব্যাটল অব দ্য বার্নিং মিল। 2 হাউসের সীমানার একদম মাঝখানে একটা মিল ছিল, সেটায় আগুন ধরিয়ে দেওয়া হলো। আর সেই আগুনের লাল আলোয় ঘন্টার পর ঘন্টা ধরে 2 পক্ষ একে অপরের সাথে যুদ্ধ করতে থাকল। লর্ড ব্র্যাকেন সিঙ্গেল কমব্যাটে লর্ড ব্ল্যাকউডকে মেরে ফেললেন ঠিকই, কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না। হেলমেটের ফাঁক করলে একটা ওয়্যারউড তীর সোজা তার মগজে গিয়ে বিঁধল। জানা যায় এই তীরটা ছুঁড়েছিল লর্ড ব্ল্যাকউডের 16 বছর বয়সী বোন অ্যালিসন ব্ল্যাকউড, যাকে পরে ইতিহাস ব্ল্যাক অ্যালি নামে চিনবে। ব্র্যাকেনরা যখন দেখল তাদের লিডার নেই, তারা পালাতে শুরু করলো। স্টোন হেজে ফিরে তারা দেখল তাদের কপাল এখানেও পড়েছে। প্রিন্স ডেমন কারাক্সিসকে নিয়ে আগেই সেখানে পৌঁছে গেছেন। বাকি ফ্যামিলিগুলোর এক বিশাল আর্মি নিয়ে তিনি ক্যাসেল দখল করে বসে আছেন। ব্র্যাকেনদের আর কোনো উপায় ছিল না, তারা সারেন্ডার করল। ব্যাস, রিভারল্যান্ডসে কিং এগনের শেষ সাপোর্টটুকুও শেষ। এটা এখন পুরোপুরি ব্ল্যাক। সিরিজের থেকে বইয়ের ডেমনের কাজকর্ম বেশি ইন্টারেস্টিং। সিরিজে কিন্তু সুন্দর মতো পুরো যুদ্ধটাই স্কিপ করে গেছে। দেখেন, ওরা দেখালো যুদ্ধের শুরু আর দেখালো যুদ্ধের শেষ, বাকি সব স্কিপ। ওই যে দেখেন মিলটা। অটো হাইটাওয়ারের কূটনীতি। ভাববেন না যে গ্রিন কাউন্সিল হাত গুটিয়ে বসেছিল। স্যার অটো হাইটাওয়ার তার মতো করেই খেলছিলেন, তলোয়ার দিয়ে না, কলম দিয়ে। তিনি একের পর এক চিঠি পাঠাচ্ছিলেন বিভিন্ন লর্ডের কাছে, সেল সোর্স জোগাড় করছিলেন। প্রথমে তিনি ডনের প্রিন্সকে অফার পাঠালেন, কিন্তু ডন বরাবরই অনেক স্মার্ট, বুড়ি মেরিয়া মার্টেলের বংশধর বলে কথা। প্রিন্স এক বিখ্যাত ডায়ালগ দিলেন, ডন ড্রাগনদের সাথে নেচেছে আগে, আমি এর চেয়ে স্করপিয়নদের সাথে বিছানা যেতে রাজি আছি। কিন্তু সমস্যা হলো অটো হাইটাওয়ারের এই সাবধানী চালগুলো ইয়াং কিং এগনের পছন্দ হচ্ছিল না। সে মনে করছিল অটো আসলে কিছুই করছে না, ভয় পাচ্ছে। সেপ্টন ইউস্টাস বলেন, একদিন এগন টাওয়ার অব দ্য হ্যান্ডে ঢুকে দেখল অটো চিঠি লিখছে। রেগে গিয়ে সে কালির দোয়াত অটোর কোলে ফেলে দিয়ে বলল, সিংহাসন তলোয়ার দিয়ে যেতে হয়, কলম দিয়ে না, কালি না, রক্ত ছড়ান। হেরেনহাল আর রিভারল্যান্ড হাতছাড়া হওয়াটা এগনের জন্য ছিল বড় আঘাত। হাইটাওয়াররা এবং ওল্ড টাউন এগনের পক্ষ থাকলেও কস্টেইন, টার্লি, রোয়েন আর গ্রিম লর্ডরা রেনেরার পক্ষ নিল। তার উপরে রিচ, যেটা গ্রিনদের ঘাঁটি হবার কথা, সেখান থেকেও খারাপ খবর আসছিল। সবচেয়ে বেশি চেঁচামেচি করছিলেন স্যার অ্যালান বিসবারি। মনে আছে সেই মাস্টার অফ কয়েন লাইম্যান বিসবারির কথা? তার নাতি স্বভাবতই গ্রিনদের ছেড়ে ব্ল্যাকদের দলে। এই অবস্থায় হাই গার্ডেনের ইয়াং লর্ড টাইরেলের মা জানিয়ে দিলেন টাইরেলরা এই যুদ্ধে কোনো পক্ষ নেবে না। কিং এগন এই টেনশন কাটাতে স্ট্রং ওয়াইনে ডুবে যাওয়া শুরু করলো। কিছু একটা করুন, সে অটোকে ধমক দিল।
অটো জানালেন তিনি একটা মাস্টার প্ল্যান করেছেন। ওই যে কথায় আছে না, এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড। ভ্যালারিয়ানদের জাহাজগুলো দ্য গালেট বন্ধ করে রাখায় কিংস ল্যান্ডিংয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ। রয়্যাল ফ্লিটের ক্ষমতা নেই ভ্যালারিয়ানদের সাথে পাল্লা দেওয়ার। রেড ক্র্যাকেন ডাল্টন গ্রেজয় অটোর প্রস্তাব মানেনি। তাই অটো সাহায্য চাইলেন প্রিন্স ডেমনের পুরনো শত্রুদের কাছে, দ্য কিংডম অব দ্য থ্রি ডটার্স বা ট্রায়ার্কির কাছে। তিনি লিস, মির আর টাইরসের ম্যাজিস্ট্রেটদের অফার দিলেন, যদি তারা ভ্যালারিয়ান ফ্লিট ধ্বংস করে দেয় তবে কিংস ল্যান্ডিংয়ের এক্সক্লুসিভ ট্রেড রাইটস পাবে, আর বোনাস হিসেবে স্টেপস্টোনস তাদের দিয়ে দেওয়া হবে। যদিও স্টেপস্টোনস আয়রন থ্রোনের নিজেরই না, অন্যের জমি দান করে দেওয়া আর কি। মনে আছে বলেছিলাম ডেমনের স্টেপস্টোনসের দখল ছেড়ে চলে আসার ফলে বাটারফ্লাই এফেক্টের কথা? এখানে তার ফলাফল আমরা দেখতে পারবো। এটা মনে রাখবেন, কারণ সিজন 3 এর শুরুটাই হবার কথা এই ফলাফল দিয়ে। ওদিকে ব্যবসা বাণিজ্য বন্ধ রাখায় কিংস ল্যান্ডিংয়ের সাধারণ জনগণ খাবার অভাবে ভোগা শুরু করলো। আরেকটা রিজেন্টমেন্ট গড়ে উঠল তাদের মধ্যে। সিরিজে দেখানো হয়েছে এটা তুঙ্গে ওঠায় কুইন অ্যালিসেন আর হেলেনা আক্রমণের শিকার হন। সিরিজের ক্রিয়েটররা চমৎকার কিছু কাজ করেছেন। দেখেছেন অ্যালিসেন্টের হাত কেটে যায় ঠিক সেখানে যেখানে সে রেনের হাত কেটে দিয়েছিল। অদ্ভুত প্যারালাল। হ্যান্ডের হাত বদল। কিন্তু ট্রায়ার্কির সমস্যা হলো তাদের কোনো কিং নেই। 33 জন ম্যাজিস্ট্রেট মিলে সব সিদ্ধান্ত নেয়। গ্র্যান্ড মাস্টার গ্রেডন পরে লিখেছিলেন, 33টা ঘোড়া 33 দিকে টানলে যে অবস্থা হয়, ট্রায়ার্কির অবস্থা সেরকম। সিদ্ধান্ত নিতে তাদের অনন্তকাল সময় লাগে। কিন্তু ইয়াং কিং এগনের অত ধৈর্য ছিল না। সে তার নানার এই ঢিলেমি আর সহ্য করতে পারল না। কুইন অ্যালিসেন তার বাবার হয়ে কথা বলতে চাইলেও এগন শুনল না। থ্রোন রুমে অটো হাইটাওয়ারকে ডেকে সে তার গলা থেকে হ্যান্ডের চেইন ছিঁড়ে নিল। তারপর সেটা ছুড়ে দিল স্যার ক্রিস্টান কোলের দিকে। সিরিজে এই ঘটনা ঘটে অনেক আগে, এগন যখন সব র্যাট ক্যাচারদের ঝুলিয়ে দেয় তখন। মাঝে মাঝে আমি ভুলে যেতাম অটো আসলে কিং এগনের নানা হন। নাতির বোকামি আর উদ্ধত দেখে তিনি রাগারাগি করেন। তিনি বারবার মনে করিয়ে দেন যে এগনকে সিংহাসনে বসানোর জন্য সবাই অনেক স্যাক্রিফাইস করেছে, কিন্তু এগন তো সেই স্যাক্রিফাইস চায়নি। সে তো রাজা হতেই চায়নি। এটা কি তাহলে এগনের জন্য, নাকি নিজেদের ক্ষমতার লোভে? আর অটো হাইটাওয়ার তাকে অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করেন। তার কথা বারবার ফিরিয়ে নিতে বলেন। এগন বিরক্ত হচ্ছিল আগে থেকে। তার উপর ল্যারি স্ট্রম দেয় কুবুদ্ধি। এগন ঘোষণা করলো, আমার নতুন হ্যান্ড হলো ইস্পাতের মতো। চিঠি লেখার দিন শেষ এখন। গ্রিনদের নতুন হ্যান্ড স্যার ক্রিস্টান কোল নিজের ভ্যালু প্রমাণ করতে এক মুহূর্তও নষ্ট করলেন না। তিনি সোজা কিং এগনকে বললেন, আপনি কেন লর্ডদের সাপোর্টের জন্য ভিখারির মতো হাত পাতবেন? আপনি ওয়েস্টেরসের লফুল কিং। যারা এটা মানবে না তারা ট্রেইটর, আর এখন সময় এসেছে তাদের ট্রেইটর হবার দাম দেবার। সেই দাম সবার আগে দিতে হলো রেড কিপের ডানজনে বসতে থাকা সেই লর্ডদের, যারা রেনেরার প্রতি লয়াল থাকার শপথ নিয়েছিল। একে একে তাদের টেনে হিচড়ে ক্যাসেল ইয়ার্ডে আনা হলো, যেখানে কিংস জাস্টিস তার কুড়াল নিয়ে রেডি। প্রত্যেককে শেষ একটা সুযোগ দেওয়া হলো, হয় হাঁটু গেড়ে এগনকে রাজা মানো, নয়তো মরো। লর্ড বাটারওয়েল, লর্ড স্টোরকওয়ার্থ আর লর্ড রোজবি এই 3 জন নিজেদের প্রাণের মায়াটাই বেশি করলেন। তারা মাথা নত করলেন। কিন্তু লর্ড হেফোর্ড, মেরিওয়েদার, হার্ট, বাকলার, ক্যাস্টওয়েল এবং লেডি ফেল এরা নিজেদের জবানকে প্রাণের চেয়ে বেশি দামি মনে করলেন। তাদের ধর থেকে মাথা আলাদা করে দেওয়া হলো, তাদের সাথে সব নাইট আর সার্ভেন্টদেরকেও। তাদের কাটা মাথা কেটে দেওয়া হলো শহরের গেটের উপর। মেসেজ ক্লিয়ার, এগোনার রাজত্বে বিরোধীদের কোনো জায়গা নেই। কার্গিল টুইন্স, ভাই ভার্সেস ভাই। ওদিকে কিং এগন চেয়েছিল ব্লাড অ্যান্ড টিজের বদলা নিতে, ড্রাগনে চড়ে সোজা ড্রাগনস্টোনে হামলা করতে। তার টার্গেট ছিল রেনেরা আর তার বাস্টার ছেলেদের শেষ করা। কিন্তু গ্রিন কাউন্সিল তাকে থামালো। স্যার ক্রিস্টান কোল তখন এক ভিন্ন প্ল্যান দিলেন। তিনি বললেন, প্রিন্সেস রেনেরা প্রিন্স জেহেরিসকে মেরেছে ধূর্ততার আশ্রয় নিয়ে। আমরাও তাকে তার মুদ্রাতেই শোধ দেব। ক্রিস্টান কোল এই রিভেঞ্জ মিশনের জন্য বেছে নিলেন তার নিজের সোর্ন ব্রাদার কিংসগার্ড স্যার এরিক কার্গিলকে। স্যার এরিকের যমজ ভাই স্যার এরিক কার্গিল ছিলেন রেনেরার কিংসগার্ডে। এই 2 ভাই দেখতে হুবহু এক। মাশরুম আর সেপ্টন ইউস্টাসের মতে তাদের সাথের কিংসগার্ডরাও নাকি এদের আলাদা করতে পারত না। প্ল্যান সিম্পল, স্যার এরিক সেজে স্যার এরিক ড্রাগনস্টোনে ঢুকবেন আর রেনেরা বা তার ছেলেদের হত্যা করবেন। স্যার এরিক এই মিশন নিয়ে মোটেও খুশি ছিলেন না। সিরিজে দেখানো হয়েছে 2 ভাই তাদের লয়্যালটির জন্য ক্রিস্টান কোলের কাছে আর ডেমনের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই দুজনেই নিজেদের প্রমাণ করতে বদ্ধপরিকর ছিল। সেপ্টন ইউস্টাস বলেন, যাওয়ার আগে তিনি রেড কিপের সেপ্টেকে পাপের ক্ষমার জন্য প্রার্থনা করেছিলেন। কিন্তু কিংসগার্ডের শপথ বলে কথা, রাজা আর কমান্ডারের হুকুম অমান্য করার কোনো উপায় নেই। তাই জেলের বেশে তিনি ড্রাগনস্টোনের নিচের গ্রামে গিয়ে পৌঁছালেন। সেখান থেকে ক্যাসেলের ভেতর ঢোকা তার জন্য কঠিন হলো না।
সাদা আর্মার পরে তিনি যখন রয়্যাল অ্যাপার্টমেন্টের দিকে যাচ্ছিলেন, তখনই নিয়তির পরিহাসে তার দেখা হয়ে গেল খোদ তার ভাই স্যার এরিকের সাথে। এরিক দেখেই বুঝলেন তার ভাই কেন এখানে। গল্পগাথা আর গানগুলোতে বলা হয় স্যার এরিক তলোয়ার বের করে বলেছিলেন, আমি তোমাকে ভালোবাসি ভাই, আর স্যার এরিক উত্তর দিয়েছিলেন, আমিও তোমাকে ভালোবাসি ভাই। তারপর নাকি দুই ভাই 1 ঘন্টা ধরে যুদ্ধ করেন। তাদের তলোয়ারের ঝঞ্ঝনানিতে অর্ধেক ক্যাসেল জেগে ওঠে, কিন্তু কেউ হস্তক্ষেপ করতে পারে না, কারণ কে কোন ভাই তা কেউ বুঝতে পারছিল না। শেষে একে অপরের হাতেই তারা মারা যান এবং একে অপরের বাহুবন্দী হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একদম বাংলা সিনেমা। কিন্তু মাশরুমের ভার্সনটা অনেক ছোট, সল্টি আর জঘন্য। তার মতে কোনো ভাই ভাই ভালোবাসা ছিল না সেখানে। দেখা হওয়া মাত্রই তারা একে অপরকে ট্রেইটার বলে গালি দেয়। কয়েক মুহূর্তের মধ্যেই স্যার এরিক তার ভাইয়ের হাত প্রায় কেটে ফেলে দেন। কিন্তু মাটিতে পড়ে যাওয়ার সময় স্যার এরিক তার ভাইয়ের আলখাল্লা টেনে ধরে তাকে কাছে নিয়ে আসেন এবং পেটে ড্যাগার ঢুকিয়ে দেন। স্যার এরিক সাথে সাথেই মারা যান, কিন্তু স্যার এরিক পেটের জখম নিয়ে 4 দিন ধরে ধুকে ধুকে মারা যান, পুরো সময়টা যন্ত্রণা চিৎকার করতে করতে আর নিজের ভাইকে অভিশাপ দিতে। সিরিজে রোমান্টিক ভার্সনটাই দেখিয়েছে, ওটায় তো ড্রামা বেশি। এরিক ভাইকে মেরে নিজে আত্মহত্যা করে। সিরিজে এটা দেখতে গিয়ে আমার মনে পড়েছে বাংলা সিনেমার 2 ভাইয়ের মারামারির কথা। একজন এক ঘুষি দিলে আরেকজন একই সমান ঘুষি দেয় না, সব সমান সমান, একদম ওই রকম। দ্য ব্যাটল অফ রুকস রেস্ট। কিংস ল্যান্ডিংয়ে ল্যারি স্ট্রং একটা লিস্ট বানালেন কারা কারা রেনেরার করোনেশনে ছিল। যারা দ্বীপে থাকতো, যেমন ভ্যালারিয়ান বা কোল্টিগার, তারা তাদের নাগালের বাইরে। ওই যে তাদের নৌবাহিনী দুর্বল, কিন্তু মেইনল্যান্ডের লর্ডদের কপাল খারাপ। 100 নাইট আর 500 পদাতিক আর তার 3 গুণ মার্সেনারি নিয়ে ক্রিশ্চিয়ান কোল মার্চ করলেন। এই বিশাল বাহিনী নিয়ে কোল কিংস ল্যান্ডিংয়ের পাশে টাস্কেন্ডেলের ওপর হামলে পড়লেন। শহর লুট হলো, হারবারের জাহাজ পোড়ানো হলো এবং লর্ড ডার্কলিনকে শিরচ্ছেদ করা হলো। তার নাইটদের চয়েস দেওয়া হলো, হয় এগনকে মানো, নয়তো লর্ডের মতো মরো। বেশিরভাগই জান বাঁচানো ফরজ মনে করল। কিন্তু ক্রিশ্চিয়ান কোলের টার্গেট হলো রুকস রেস্ট। লর্ড স্টনটন আগেই খবর পেয়ে গেট বন্ধ করে দিলেন, কিন্তু দেয়ালের ভেতর থেকে তাকে অসহায়ভাবে দেখতে হলো তার গ্রাম, শস্যক্ষেত আর প্রজাদের পোড়ানো হচ্ছে। খাবার যখন ফুরিয়ে আসছিল, তিনি ড্রাগনস্টনে রেভেন পাঠালেন সাহায্যের জন্য। রেনেরা তখন ভাবছিলেন স্যার এরিকের এই হামলার জবাব কীভাবে দেওয়া যায়। মানকান বলেন, রেনেরা কিংসলেয়ার হওয়ার ভয়ে কিংস ল্যান্ডিং অ্যাটাক করতে চাচ্ছিলেন না। মেগর দ্য ক্রুয়েলের উদাহরণ দিচ্ছিলেন তিনি। মনে আছে তিনি তার ভাতিজা এগনকে মেরেছিলেন। রেনেরাকেও মারলে এগনকেই মারতে হবে। কিন্তু মাশরুম যে কাউন্সিল মিটিংগুলোতে উপস্থিত ছিল, সে বলে অন্য কথা। তার মতে রেনেরা তখনও ছেলে হারানোর শোকে পাথর হয়েছিলেন। তিনি কাউন্সিলের দায়িত্ব পুরোপুরি দিয়ে দিয়েছিলেন সি স্নেক আর তার স্ত্রী প্রিন্সেস রেনিসের উপর। মাশরুমের কথাই সম্ভবত ঠিক, কারণ লর্ড স্টনটনের রেভেন পৌঁছানোর 9 দিন পর রুকস রেস্টের আকাশে লেদার উইংয়ের ঝপটানি শোনা গেল। সমুদ্রের উপর দিয়ে উড়ে এলো ড্রাগন মেলিস। তাকে বলা হতো দ্য রেড কুইন। তার স্কেল ছিল স্কারলেট লাল আর পাখার মেমব্রেন গোলাপি। তার শিং আর নখ ছিল তামার মতো উজ্জ্বল, আর তার পিঠে সূর্যালোকে ঝকঝক করা স্টিল আর কপার আর্মার পরে বসেছিলেন রেনিস টারগারিয়ান, দ্য কুইন হু নেভার ওয়াজ। রেনিস টারগারিয়ানের আগমনে স্যার ক্রিশ্চিয়ান কোল মোটেও ঘাবড়ালেন না। কেন ঘাবড়াবেন? এটা তো তার প্ল্যানেরই অংশ ছিল। তিনি জানতেন রেনেরা নিজে আসবে না, রেনিসই আসবে। ফাঁদ পাতা শেষ। ড্রাম বেজে উঠল, আর সাথে সাথে লং মুমেন আর ক্রসবোম্যানরা আকাশ ছেয়ে ফেলল তীরে। একসময়ের ডর্নে মিরাক্সিসকে নামিয়েছিল যে স্করপিয়নগুলো, সেগুলো তাক করা হলো মেলিসের দিকে। মিরাক্সিসের রাইডারের নামও কিন্তু ছিল রেনিস টারগারিয়ান। ভেরি ইন্টারেস্টিং। রেনিসের ড্রাগন অনেকগুলো তীরের আঘাত খেলো, কিন্তু এতে তার রাগ কেবল বাড়লই, আর কিছু হলো না। সে নিচে নেমে এলো ডানে বায়ে আগুন ছড়াতে ছড়াতে। নাইটরা তাদের ঘোড়ার পিঠেই জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। সৈন্যরা ঢাল দিয়ে বাঁচার চেষ্টা করলো, কিন্তু ড্রাগনের আগুনের সামনে ওক কাঠ বা লোহা কোনোটাই টেকে না। স্যার ক্রিস্টান তার সাদা ঘোড়ায় বসে ধোঁয়ার ভেতর দিয়ে চিৎকার করে কমান্ড দিচ্ছিলেন, এইম ফর দ্য রাইডার। মেলিস যখন এক ঘোড়াকে আগুনের গ্রাসে গিলছে, তখনই শোনা গেল পাল্টা গর্জন। আকাশে হাজির হলো 2 জোড়া পাখা। গোল্ডেন ড্রাগন সানফায়ারের পিঠে কিং এগন আর ভেগারের পিঠে প্রিন্স এমন্ড। ক্রিশ্চিয়ান কোলের ফাঁদ সফল। রেনিস টোপ গিলে ফেলেছেন, এখন চোয়াল বন্ধ হবার পালা। কিন্তু প্রিন্সেস রেনিস পালানোর কোনো চেষ্টাই করলেন না। উল্টো এক হুঙ্কার দিয়ে চাবুকের বাড়ি মেরে মেলিসকে শত্রুর দিকে ঘুরিয়ে নিলেন। শুধু ভেগারের বিরুদ্ধে হয়তো তার একটা চান্স ছিল,
কিন্তু ভেগার আর সানফায়ার একসাথে। রেনিস জানতেন তার মৃত্যু নিশ্চিত, তবুও তিনি পিছু হটলেন না। ড্রাগনরা যখন 1000 ফুট উপরে সংঘর্ষে লিপ্ত হলো, তখন ড্রাগনের আগুনের গোলা এমনভাবে ফাটতে থাকলো যেন মনে হলো আকাশ ভর্তি অনেকগুলো সূর্য। মেলিসের লাল চোয়াল যখন সানফায়ারের সোনালি ঘাড় কামড়ে ধরেছে, ঠিক তখনই উপর থেকে ভেগার তাদের উপর আছড়ে পড়ল। 3টি ড্রাগনই ঘুরতে ঘুরতে নিচে পড়তে থাকলো। তারা মাটিতে এত জোরে আঘাত করল যে 1.5 মাইল দূরের রুক্স রেস্ট ক্যাসেলের পাথরও খসে পড়ল। কাছের মানুষরা পুড়ে ছাইত হয়ে গেলই, দূরের লোকেরাও ধোয়ার কারণে কিছুই দেখতে পেল না। আগুন নিপতে ঘণ্টাখানেক লাগল। সিরিজে দেখানো হয়েছে এমন আসলে ইচ্ছা করে এগনকে আক্রমণ করেছে। এই জিনিস বইয়ে নেই। বলেছিলাম সিরিজের এমন অনেক বেশি ব্রুটাল। আফটারম্যাথ, প্রিন্স রিজেন্ট এমন্ড। আগুন যখন নিভল, ছাইয়ের স্তূপ থেকে অক্ষত অবস্থায় উঠে এলো কেবল একটা ড্রাগন, ভেগার। মেলিস মারা গেছে, তার শরীর চূর্ণ বিচূর্ণ। আর সানফায়ার, সেই সুন্দর গোল্ডেন ড্রাগনটির একটা পাখা বাজেভাবে জখম। তার রাইডার কিং এগন পাঁজরের হাড় হিপবোন ভেঙে আর শরীরে অর্ধেক পুড়িয়ে প্রায় মৃতপ্রায়। তার বাম হাতের অবস্থা সবচেয়ে খারাপ। ড্রাগন ফ্লেমে আর্মার গলে তার মাংসের সাথে মিশে গেছে। মেলিসের লাশের পাশে একটা পোড়া শরীর পাওয়া গেল। ধারণা করা হয় ওটাই রেনিস টারগারিয়ানের, কিন্তু দেহটা এতটাই পুড়ে গিয়েছিল যে নিশ্চিত হওয়ার কোনো উপায় ছিল না। লেডি জসেলিন ব্যারাথিয়ান আর প্রিন্স এমন টারগারিয়ানের মেয়ে, লর্ড কর্লিস ব্যারাথিয়ানের স্ত্রী, মা এবং দাদি, দ্য কুইন হু নেভার ওয়াজ, সারা জীবন নির্ভীকভাবে বেঁচেছেন আর মরলেনও ফায়ার অ্যান্ড ব্লাডের মাঝখানে। তার বয়স হয়েছিল 55 বছর। এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার জানিয়ে দেই, বইয়ে কিন্তু রেনিস টারগারিয়ানের চুল কালো। কেন জানেন? কারণ তার মা ছিল জসেলিন ব্যারাথিয়ান। মনে আছে গেম অফ থ্রোনস সিজন 1-এ নেড স্টার্ক আবিষ্কার করেছিলেন ব্যারাথিয়ানের ব্লাড থাকলেই তার চুল কালো হবে। প্রকট জিন প্রচ্ছন্ন জিনের ব্যাপার স্যাপার। আপনাদের মনে হয় ক্লাস 9-এর বায়োলজিতে আরেকটু মনোযোগ দেওয়া দরকার ছিল, কিন্তু কে জানে আজকাল বায়োলজিতে এই জিনিস পড়ায় কিনা। কমেন্টে জানাবেন যারা রিসেন্টলি সায়েন্স পড়ে এসেছেন। সেদিন প্রায় 800 নাইট আর সাধারণ সৈন্য মারা গেল। প্রিন্স এমন্ড আর ক্রিস্টান কোল রুক্স রেস্ট দখল করে গ্যারিসনে সবাইকে মেরে ফেললেন। লর্ড স্টনটনের মাথা কিংস ল্যান্ডিংয়ের ওল্ড গেটের উপর ঝুলিয়ে দেওয়া হলো। কিন্তু যা দেখে কিংস ল্যান্ডিংয়ের স্মল ফোকরা স্তব্ধ হয়ে গেল তা হলো মেলিসের ড্রাগন হেড, যা কার্টে করে পুরো শহর ঘোরানো হলো। সেপ্টন ইউস্টাস বলেন, এরপর ভয়ে হাজার হাজার মানুষ শহর ছেড়ে পালানো শুরু করে, যতক্ষণ না কুইন অ্যালিস্যান্ড গেট বন্ধ করার অর্ডার দেন। কিং এগন মরেনি, কিন্তু তার যন্ত্রণা এত বেশি ছিল যে সে নাকি মৃত্যুর জন্য প্রার্থনা করত। তাকে গোপনে কিংস ল্যান্ডিংয়ে এনে রাখা হলো। সে দিনের 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টায় মিল্ক অব দ্য পপি খেয়ে ঘুমাতো। মা অ্যালিসেন্ট আর হ্যান্ড ক্রিস্টন কোল ছাড়া কেউ তার কাছে যেতে পারত না, এমনকি তার স্ত্রী হেলেনাও না, কারণ তিনি নিজের শোকে পাথর। আর সানফায়ার রুক্সরেস্টের মাঠেই পড়ে রইল। ওড়ার ক্ষমতা নেই তার। প্রথমে সে পড়ে থাকা লাশ খেত, পরে ক্রিস্টন কোলে রেখে যাওয়া গার্ডরা তাকে ভেড়া আর বাছুর এনে দিত। যেহেতু দুজনেই বেঁচে রইল, টারগারিয়ান আর ড্রাগন কাউন্টের কোনো পরিবর্তন হলো না, কিন্তু তারা আউট অফ ব্যাটেল। সিরিজে ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে। অ্যালিসেন্ট চেয়েছিল সে রিজেন্ট হবে, কিন্তু সে নারী বলে স্মল কাউন্সিল রাজি হলো না। প্রেমিক ক্রিস্টান কোলও তাকে কিন্তু সাপোর্ট করল না। Aemond is the next in line. It must be him. একদম পোয়েটিক জাস্টিস। নারী বলে রেনেরা কুইন হবে না, সে কেন রিজেন্ট হবে? সিরিজের ন্যারেটিভে এই ঘটনাটা ইম্পর্টেন্ট, কারণ এই ঘটনা সেট আপ করে সিজন 3-এর স্টোরিলাইন, যদিও এটা বইয়ে একেবারেই নেই। বইয়ে বলা হয় ক্রিস্টান কোল প্রিন্স এমনকে বললেন, আপনাকে এখন রাজ্য চালাতে হবে ততক্ষণ না আপনার ভাই সুস্থ হয়। এমন্ডের তো এটাই স্বপ্ন ছিল। এমন্ড ওয়ান আই, দ্য কিনস্লেয়ার, মাথায় পড়ল এগন দ্য কনকোয়ারের সেই আয়রন রুবি ক্রাউন। সে গর্ব করে বলল, তার থেকে এটা আমার মাথায় বেশি মানায়। তবে সে নিজেকে রাজা দাবি করল না, সেই সেন্সটুকু তার অন্তত ছিল। সে টাইটেল নিল প্রোটেক্টর অব দ্য রেলম অ্যান্ড প্রিন্স রিজেন্ট, আর ক্রিস্টন কোল হ্যান্ড হিসেবেই রইলেন। ব্লাডলাইন রক্ষা। নর্থে জেসের রোপণ করা বীজ ফল দেওয়া শুরু করলো। হোয়াইট হারবার, উইন্টারফেল আর ভেইল থেকে আর্মি জড়ো হচ্ছে। ক্রিস্টান কোল এমনকে ওয়ার্ন করলেন যে এই নর্দার্ন ফোর্স যদি হ্যারেনহালে ডেমনের সাথে যোগ দেয় তবে কিংস ল্যান্ডিং টিকবে না। সাউথের অবস্থা আরও খারাপ।
লর্ড হাইটাওয়ার ওল্ড টাউন থেকে বিশাল আর্মি নিয়ে বের হলেও বিসবেরি আর টার্লির গেরিলা অ্যাটাকে নাজেহাল। হাইটাওয়ার কিংস ল্যান্ডিংয়ের সাহায্য ছাড়া এগোতে পারছিলেন না, আমাদের ড্রাগন দরকার, তিনি লিখলেন। কিন্তু এমন নিজের আর ভেগারের শক্তিতে ওভার কনফিডেন্ট। সে বলল, ড্রাগনস্টোনের ওই মহিলা কোনো থ্রেটই না, থ্রেট হলো আমার চাচা ডেমন। ডেমন মরলে বাকি সব এমনিতেই পালাবে। ওদিকে ড্রাগনস্টোনে রেনেরার অবস্থা ভালো না। লুসেরিসের মৃত্যু, নিজের মিসক্যারেজ, সব মিলিয়ে তিনি এমনিতেই ভেঙে পড়েছিলেন। তার উপর রেনিসের মৃত্যুর খবর শুনে লর্ড ভ্যালারিয়ান তার উপর খুব ঝাড়লেন। তোমার যাওয়ার কথা ছিল, তুমি আমার বউকে পাঠালে কেন? ছেলেদের যেতে দিলে না কেন? সি স্নেক চিৎকার করলেন। রেনেরা তখন তার বাকি 4 ছেলেকে আঁকড়ে ধরে বললেন, এরাই আমার শক্তি আর সান্ত্বনা। ডেমন আর রেনেরার 2 ছেলে, এগন দ্য ইয়াঙ্গার 9 বছর, আর ভিসেরিস 7 বছর, আর জেইস 15 ছুঁই ছুঁই, আর জফ্রি 11। যুদ্ধ এখন কোন দিকে মোড় নিবে তা নির্ভর করছে এই ইয়াং ড্রাগনদের উপর। মা ভেঙে পড়ার পর জ্যাকারিস ভ্যালারিয়ান বুঝতে পারল যুদ্ধের মোড় ঘোরাতে তাকেই হাল ধরতে হবে। কিন্তু এটা সত্য যে টার্গারিয়ানরা এখন পাখির মতো ঝরে পড়ছে। নো পান ইন্টেন্ডেড। তাদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার ছিল। কি করবে সে? এদের যুদ্ধে পাঠাবে নাকি দূরে লুকিয়ে রাখবে? ভেইলের মেইডেন জেন অ্যারেনকে দেওয়া কথা রাখতে জেস তার ছোট ভাই প্রিন্স জফ্রিকে ছোট্ট ড্রাগন টেরাক্সিস সহ আইরিতে পাঠানোর ব্যবস্থা করলো। ওখানে ড্রাগন ছাড়া আর ভয়ের কিছু নেই। ব্লাডি গেট প্রোটেক্ট করবে, জফ্রি সেফ থাকবে। কিন্তু জফ্রি কিন্তু রেগে আগুন। সে যুদ্ধ করতে চায়, নিজের ব্লাড লাইনের যোগ্যতা প্রমাণ করতে চায়। এই প্রমাণ করার ইচ্ছাই কিন্তু তার জন্য কাল হয়ে দাঁড়ায়। আমরা দেখব সেটা পরে। শেষে জেস তাকে বুঝিয়ে বলল, আরে বোকা, তোমাকে তো পাঠানো হচ্ছে কিং এগনের ড্রাগনদের হাত থেকে ভেলকে রক্ষা করার জন্য। এই উল্টা বুঝিয়ে তাকে রাজি করানো হলো। তার সাথে পাঠানো হলো ডেমন আর লেনের মেয়ে 13 বছর বয়সী রেইনাকে। তার কোনো ড্রাগন ছিল না। সে সাথে নিল 3টা ড্রাগন এগ আর প্রার্থনা করতে থাকলো যেন সেগুলো হ্যাচ করে। বলেছিলাম না ডেনেরিসের ড্রাগনের উৎসের আরেকটা উত্তর আসবে? এই সেই উত্তর। কিন্তু বইয়ে বলে 3টা ড্রাগন এগ গিয়েছিল, সিরিজে দেখায় 4টা। হয়তো একটা হারিয়ে গেছে। এই ড্রাগন ডিমের কাছে আমরা আবার ফিরব যখন রেইনার ভাগ্য নিয়ে কথা বলবো। বইয়ে বলা হয়েছে রেইনার ড্রাগন ছোটবেলাতেই মারা যায়, কিন্তু সিরিজে কেবল বলা হয়েছে তার ড্রাগন নেই। এটা ইম্পর্টেন্ট, কারণ এটির উপরে সিজন 3 এর কাহিনী পরিবর্তন হবে। ওদিকে জেস পেন্টোসে যোগাযোগ করে 9 বছরের এগন দ্য ইয়াঙ্গার আর 7 বছরের ভিসেরিসকে পাঠিয়ে দিল পেন্টোসে। রেনেরা আয়রন থ্রোনে বসার পর ওদের ফেরত আনা হবে। 129 এসির শেষের দিকে শিপ গে অ্যাবান্ডনে চড়ে 2 ভাই রওনা দিল এসোসের দিকে। ভিসেরিস তার ড্রাগন একটা বুকে আঁকড়ে ধরে রেখেছিল। সাথে গেল এগনের ড্রাগন স্টর্ম ক্লাউড। সি স্নেক আর তাদের নিরাপত্তার জন্য 7টা ওয়ারশিপ এসকর্ট হিসেবে দিলেন। কিন্তু রেইনার যমজ বোন বেইলা টার্গারিয়ান ড্রাগনস্টোনেই থেকে গেল। সে জেসের বাগদত্তা, সে কিছুতেই জেসকে ছেড়ে যাবে না। তার ড্রাগন মুন ড্যান্সার ভেগারের তুলনায় সাইজে কিছুই না, তবুও সে লড়বে। বেইলা তখনই জেসকে বিয়ে করতে চাইল, কিন্তু জেস যুদ্ধের আগে বিয়ে করতে চায়নি। সিরিজে একটু চেঞ্জ আছে। বলা হয়েছে জফরির সাথে বেইলা, রেইনা, প্রিন্স এগন দ্য ইয়াঙ্গার, প্রিন্স ভিসেরিস আর 4টা ড্রাগন এগ নিয়ে সবাই যায় আইরিতে। পরে রেইনা, এগন দ্য ইয়াঙ্গার আর ভিসেরিসকে নিয়ে সেই শিপ গে অ্যাবান্ডন পেন্টোসে যাবে বলে বলা হয়। আমার ধারণা বই আর সিরিজের টাইমলাইন মেলানোর জন্য এই কাজ করা হয়েছে। লর্ড কর্লিস ভ্যালারিয়ানকে হ্যান্ড অফ দ্য কুইন বানিয়ে আবার দলের মেইন স্ট্রিমে নিয়ে আসা হলো। এবার তারা প্ল্যান করলো কিংস ল্যান্ডিং অ্যাটাক করার। ড্রাগন সিডের সন্ধানে কিংস ল্যান্ডিংয়ের ডিফেন্স তখন নড়বড়ে। কিং এগনের ড্রাগন সানফায়ার রুক্স রেস্টে পঙ্গু হয়ে পড়ে আছে। প্রিন্স ডেরনের টেসারিয়ন ওল্ড টাউনে, আর কুইন হেলেনা ডিপ্রেশনে থাকায় ড্রিম ফায়ার যুদ্ধের বাইরে। বাকি রইল শুধু ভেগার। জেস হিসাব করল ভেগার সাইজে বিশাল আর ফেরোসাস হতে পারে, কিন্তু সে একা। যদি ভারম্যাক্স, সিরেক্স আর কারাক্সিস একসাথে তার উপর ঝাঁপিয়ে পড়ে তবে ভেগার টিকতে পারবে না। ব্ল্যাক দ্য ড্রাগন সাইজে ছোট হলেও স্পিড আর অ্যাজিলিটি দিয়ে তারা ভেগারকে হারিয়ে দেবে। কিন্তু মাশরুমের অঙ্ক অন্য কথা বলল। সে জেসকে বলল 3 1-এর চেয়ে বেশি মানলাম, কিন্তু 4 3-এর চেয়ে বেশি, আর 6 4-এর চেয়ে বেশি। ভেগারকে হারাতে হলে আমাদের আরও ড্রাগন লাগবে। জেস বলল, ড্রাগন পাবো কই? আমার ড্রাগন ছোট, জফ্রির ড্রাগন দূরে, স্টর্ম ক্লাউড এখনো উড়েইনি। মাশরুম হেসে বলল, কোথায় পাবেন? বিছানার চাদরের নিচে আর খড়ের গাদায়, যেখানে যেখানে আপনার টার্গারিয়ান পূর্বপুরুষরা তাদের সিলভার সিড ছড়িয়েছে। মাশরুম সিলভার বলতে টার্গারিয়ানদের চুল মিন করেছে নাকি অন্য কিছুর রং সেটা মাশরুমই জানে। তবে মাশরুমকে তো আমরা চিনি, এই হালাল ভিডিওতে সেগুলো আর না বলি। সিরিজে কিন্তু এই আইডিয়া দেয় মিজারিয়া। স্পিকিং অফ হালাল ভিডিও,
ভিসেরিয়ার সাথে রেনেরার কিসটা কিন্তু প্রচণ্ড অবাস্তব ছিল। কেন ভাই, এই জিনিস কিন্তু বইয়ে নেই। এই সিজনে ভিসেরিয়াকে রিলেভেন্ট রাখার চেষ্টা করা হয়েছে আর কি, কিন্তু তাই বলে কিস করে ওয়াই ম্যান। যাই হোক, আইডিয়া যেই দিক না কেন, এটা সত্য ড্রাগনস্টোনে টারগারিয়ানরা রাজত্ব করেছে 200 বছরের বেশি সময় ধরে। নিজেদের মধ্যে বিয়ে করার নিয়ম থাকলেও ইয়াং টারগারিয়ান পুরুষরা স্মল ফোকদের মেয়ে বউদের সাথে ফুর্তি করতে ছাড়ত না। বিশেষ করে কিং জেহারিসের আগে পর্যন্ত রাইট টু দ্য ফার্স্ট নাইট বা বাসর রাতে লর্ডদের অধিকার বেশ কড়াকড়িভাবেই পালন করা হতো ড্রাগনস্টোনে। গুড কুইন অ্যালিসন সেই প্রথার বিলুপ্তি ঘটান। এই গল্প বলেছি আগে। অন্য জায়গায় এটাকে ঘৃণা করা হলেও ড্রাগনস্টোনে টারগারিয়ানদের দেবতার মতো মানা হতো। তাই এর ফলে জমানো বাচ্চাদের বলা হতো বর্ন অফ ড্রাগন সিড বা সংক্ষেপে সিডস। ড্রাগনস্টোন তখন এমন সিলভার চুলের বাস্টার্ডে ভর্তি হয়েছিল। জেএস ঘোষণা দিল যে কেউ যদি ড্রাগন বশ করতে পারে তাকে জমি ধন সম্পদ দেওয়া হবে এবং নাইট উপাধি দেওয়া হবে। তার ছেলেরা লর্ড হবে, মেয়েরা লর্ডদের ঘরে বিয়ে করবে, আর সে পাবে প্রিন্স অফ ড্রাগনস্টোনের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করার সম্মান। দ্য রেড সোয়িং। এই ঘটনায় সাড়া দিয়ে দলা দলা লোক এলো। এদের মধ্যে কেউ ছিল সিড, কেউ সিডের ছেলে, আবার কেউ জাস্ট অ্যাডভেঞ্চার প্রিয়। এমনকি রেনেরা কিংসগার্ডের লর্ড কমান্ডার স্যার স্টেফান ডার্কলিন, স্কয়ার, নাবিক এমন 2 কাজের মেয়েও ট্রাই করল। মানকান এই ঘটনার নাম দিয়েছেন দ্য সোয়িং অব দ্য সিডস। তবে ইতিহাস একে চেনে দ্য রেড সোয়িং নামে, কারণ ড্রাগন পোষ বানানো চারটিখানি কথা না, অনেক রক্ত ঝরেছিল সেদিন। কিংসগার্ড স্যার স্টিফেন ডার্কল্যান্ড মারাই গেলেন আগুনে পুড়ে। শেষ পর্যন্ত 3 জন সফল হলো ড্রাগন ক্লেম করতে, আর এই 3 জন ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে। এই নতুন ড্রাগন রাইডারদের নিয়ে জেসের বাহিনী এখন অনেক শক্তিশালী, কিন্তু মনে রাখবেন সব সিড একরকম ছিল না। এদের মধ্যে কেউ কেউ আগামী যুদ্ধে এবং তার পরের ক্যাওয়াসে হিউজ পার্ট প্লে করবে, তাই তাদের অরিজিন জানাটা জরুরি। দেশের এই কাজ বিচক্ষণতা ছিল নাকি বোকামি তা সময়ই বলে দেবে। এটা আরেকটা বাটারফ্লাই ইফেক্ট। অ্যাডাম অফ হাল, হিউ দ্য হ্যামার আর উলফ দ্য হোয়াইট। লেনার ভ্যালোনিয়ানের ড্রাগন সিসমোককে বশ করল 15 বছরের ছেলে অ্যাডাম অফ হাল। সিরিজে দেখানো হয় সিসমোক নিজেই তাকে খুঁজে বের করে রাইডার বানিয়েছে। ব্যাপারটা মজার ছিল। অ্যাডাম অফ হাল আর তার 1 বছরের ছোট ভাই অ্যালেন, তাদের মা ছিলেন মেরিলডা, এক শিপরাইটের সুন্দরী মেয়ে। তবে এলাকার সবাই তাকে ডাকত মাউস নামে, কারণ মেয়েটা ছিল ইঁদুরের মতো ছোটখাটো, চটপটে আর সবসময় পায়ের কাছে ঘুরঘুর করত। 16 বছর বয়সে 114 এসিতে মেরিলডার কোলে এলো অ্যাডাম, আর 18 বছর বয়সে 115 এসিতে এলো অ্যালেন। মায়ের মতোই ছোট আর চটপটে এই 2 ভাইয়ের চুল ছিল রূপালি আর চোখ বেগুনি, একেবারে ভ্যালারিয়ান ট্রেডমার্ক। আর রক্ত যেন ছিল সল্ট ওয়াটার। 8 বছর বয়স হবার আগেই তারা জাহাজে কাজ করা শুরু করে দেয়। সিরিজে যদিও তারা রূপালী চুলের কৃষ্ণাঙ্গ, এর কারণ নিয়ে আগে কথা হয়েছে। মেরিলডা কিন্তু শুধু সুন্দরী ছিলেন না, বুদ্ধিমতীও ছিলেন। বাবার মৃত্যুর পর শিপইয়ার্ড বেচে দিয়ে তিনি ট্রেডিং শুরু করেন এবং 130 এসি নাগাদ 7টা জাহাজের মালিক হয়ে যান। তার ছেলেরা সেই জাহাজেই কাজ করত। সবাই জানত অ্যাডাম আর অ্যালেন ড্রাগন সিড, কিন্তু মেরিলডা তাদের বাবার নাম কখনোই বলেননি। কিন্তু যখন প্রিন্স জ্যাকারিস নতুন ড্রাগন রাইডার খুঁজছিলেন, তখন মেরিলডা মুখ খুললেন। তিনি দাবি করলেন এই 2 ছেলের বাবা আর কেউ নন, খোদ প্রয়াত স্যার লেইনর ভ্যালারিয়ান। শুনে তো সবাই আকাশ থেকে পড়ল। ছেলেরা দেখতে ভ্যালারিয়ানদের মতো ঠিকই, আর লেইনর শিপইয়ার্ডেও যেতেন মাঝে মাঝে। কিন্তু ড্রাগনস্টোন আর ড্রিফটমার্কের সবাই জানত মেয়েদের প্রতি লেইনর ভ্যালারিয়ানের আগ্রহ ঠিক কতটা কম ছিল। তার স্ত্রী রেনার চেয়ে ভালো এটা আর কে জানবে। কিন্তু কেউ মেরিলডাকে মুখের উপর মিথ্যাবাদী বলতে পারল না, কারণ খোদ লর্ড কর্লিস ভ্যালারিয়ান তার সি স্নেক ছেলে দুটোকে নিয়ে দেশের সামনে হাজির হলেন। সি স্নেকের কথার উপর কথা বলার সাহস আর কার আছে? আর যখন অ্যাডাম লেনারের ড্রাগন সি স্মোকের পেছে চলল, তখন মনে হলো মেরিলডার দাবি সত্য নাকি সত্য অন্য কিছু। মাস্টার মানকান আর সেপ্টন ইউস্টাস বলেন লেনারই বাবা, কিন্তু আসল গসিপ তো মাশরুমের কাছে। মাশরুম বলে ওই ছেলেরা সি স্নেকের ছিলেন না, খোদ সি স্নেকেরই। যুক্তিরা সলিড। লর্ড কর্লিস তো আর লেননের মতো একই দলে খেলতেন না, আর তিনি হালের শিপইয়ার্ডে ছেলের চেয়ে অনেক বেশি যেতেন। তাহলে এতদিন লুকালেন কেন? কারণ তার স্ত্রী প্রিন্সেস রেনিস। মাশরুম বলে রেনিসের ছিল টিপিক্যাল টারগারিয়ান টেম্পার, আগুন মেজাজ। তিনি যদি জানতেন তার স্বামী তার অর্ধেক বয়সী এক শিপরাইটের মেয়ের পেটে
বাস্টার জন্ম দিয়েছে, তাহলে কর্লিসের খবরই ছিল। তাই রেনেরিস মারা যাওয়ার আগ পর্যন্ত কর্লিস তাদের সামনে আনেননি। আমার মতে মাশরুমের কথাই ঠিক। রেনেরা কোর্টের অনেকেই হয়তো সন্দেহ করেছিলেন, কিন্তু চুপ ছিল। কিন্তু দাঁড়ান, কর্লিস ভ্যালারিয়ান তো ড্রাগন রাইডার না, তার ছেলে কেন হবে? লেননের মা ছিল ভেনিস, তাই সম্ভব ছিল। তাহলে আরেকটা ব্যাখ্যা আছে, যুগ যুগ ধরে ভ্যালারিয়ান পরিবার টারগারিয়ানদের পরিবারের সাথে বিয়ের পিড়িতে বসেছে। এটা একটা কারণ হতে পারে। হয়তো প্রকট জিন প্রচ্ছন্ন জিনের ব্যাপার আছে। যাই হোক, বায়োলজি ক্লাস নিতে তো আর আসেনি। মনে আছে বলেছিলাম হাউস ভ্যালারিয়ানের এয়ার না থাকার বাটারফ্লাই ইফেক্টের কথা? এটা তার একটা ফলাফল। সি স্নেক এবং জেসের রিকোয়েস্টে রেনেরা এই দুই ভাইকে লেজিটিমাইজ করলেন। অ্যাডাম অফ হাল হয়ে গেলেন অ্যাডাম ভ্যালারিয়ান, এয়ার টু ড্রিফটমার্ক। ওর কিং জেহেরিসের ড্রাগন ভার্মিথরকে বশ করল এক বিশাল দেহী স্মিথ, হিউ দ্য হ্যামার বা হার্ড হিউ। হিউ অব দ্য হ্যামারের অরিজিন নিয়ে বইয়ে তেমন জানা যায় না, কেবল বলা হয়েছে সে ছিল এক ব্ল্যাকস্মিথের বাস্টার্ড। তবে সিরিজে বলা হয়েছে সে আসলে কিং জেহেরিসের অবাধ্য মেয়ে, অনেক লজ্জার কারণ সায়রা টারগারিয়ানের বাস্টার্ড। সায়রা তখনও জীবিত, এসোসে এক বিশাল মুখিরানি এম্পায়ার গড়ে তুলেছে সে। এই গল্প আগে বলেছি। আর সিরিজে দেখানো হয়েছে সে ছিল কিংস ল্যান্ডিংয়ে। সিজন 2 এর শুরুতে সে কিন্তু এগনের কাছে দাবি নিয়ে যায় স্করপিয়ন বানানোর টাকার জন্য। তার ফ্যামিলি আছে। অভাব তখন গ্রাস করেছে কিংস ল্যান্ডিংকে। পরে রেনেরার ডাক আসলে সে পালিয়ে যায় সেখান থেকে। গুড কুইন অ্যালিসানের ড্রাগন সিলভার উইংকে বশ করল এক সাদা চুলের মাতাল, নাম উলফ দ্য হোয়াইট। তার অরিজিন নিয়েও বইয়ে তেমন জানা যায় না, তবে সিরিজে সে ক্লেইম করে তার বাবা কিং জেহেরিসের মেজর ছেলে পেলন দ্য ব্রেভের বাস্টার্ড, বেসিক্যালি কিং ভিসেরিসের সৎ ভাই। ওয়াইল্ড ড্রাগনদের গল্প। এবার আসি ওয়াইল্ড ড্রাগনগুলোর কথায়। এদের আগে কেউ রাইড করেনি, তাই এদের বশ করা ছিল প্রায় অসম্ভব। শিপ স্টিলার ওর কিং জেহেরিসের আমলে জন্ম নেওয়া এক মাটির মতো বাদামি রঙের ড্রাগন, দেখতে জঘন্য, স্বভাবটাও তাই। ড্রিফটমার্ক থেকে ওয়েল্ড ওয়াটার পর্যন্ত সে ভেড়া চুরি করে খেত, মাঝে মাঝে ভেড়ার সাথে পাহারাদার কুকুরও খেয়ে ফেলত। গ্রে গোস্ট ড্রাগন মাউন্টের পূর্ব দিকের এক ধোয়া ওঠা ভেন্ডে থাকত সে। সকালের কুয়াশার মতো ফ্যাকাশে সাদা রঙের এই ড্রাগনটা ছিল লাজুক টাইপের, মানুষ দেখলেই পালাতো আর সাগর থেকে মাছ ধরে ধরে খেত। দ্য ক্যানিবল সবচেয়ে বড়, সবচেয়ে বুড়ো আর সবচেয়ে ভয়ঙ্কর। কুচকুচে কালো রঙের শরীর আর জলজলে সবুজ চোখ। এর নাম ক্যানিবল কারণ এ মরা ড্রাগন, এমনকি ড্রাগন হ্যাচারিতে ঢুকে ছোট ড্রাগন আর ডিম খেয়ে ফেলত। স্মল ফোকরা বলে টারগারিয়ানরা আসার আগে থেকেই নাকি ক্যানিবল এই দ্বীপে ছিল। মানকান আর ইউস্টাস এটা বিশ্বাস করেন না, তবে এই মুখরোচক গল্প শুনতে খান্না ভালো লাগে। এর গুহা যারা ঢুকেছে তাদের হাড়গোড় ছাড়া আর কিছু ফেরত আসেনি। কোনো সিডি এত বোকা ছিল না যে ক্যানিবলকে ডিস্টার্ব করবে। তাই অ্যাডাম অব দ্য হাল গ্রেগসকে গিয়ে খুঁজল, কিন্তু পেল না। এরপর সে গেল শিপস্টিলারের কাছে। শিপস্টিলার তাকে পছন্দ করল না। অ্যালিন যখন গুহা থেকে বের হয়ে এলো তখন তার আলখাল্লায় আগুন জ্বলছে। নিশ্চিত মৃত্যু ছিল, যদি না তার ভাই অ্যাডাম সি স্মোককে নিয়ে ঠিক সময়ে হাজির হতো। সি স্মোক বুনো ড্রাগনটাকে তাড়িয়ে দিল আর অ্যাডাম আগুন নেভালেন। অ্যালিন ভ্যালারিয়ান বেঁচে গেলেন ঠিকই, কিন্তু পিঠে আর পায়ে আগুনের সেই স্কার তিনি সারা জীবন বয়ে বেরিয়েছেন। শিপস্টিলারের পেটে যখন একের পর এক ড্রাগন সিট চলে যাচ্ছে তখন তাকে বশ করল এক 16 বছরের মেয়ে। মানকান তার নাম লিখেছেন নেটলস আর মাশরুম ডাকে নেটি বলে।
এক ডকসাইড পতিতার মেয়ে, কালো চুল, বাদামি চোখ, গায়ের রং তামাটে, হাড় জিজিরের শরীর, মুখের বুলি খুব খারাপ, কিন্তু কলিজায় কোনো ভয় নেই। মজার ব্যাপার, সে কোনো জবরদস্তি করেনি। প্রতিদিন সকালে সে শিপ সিলারের জন্য একটা করে জবাই করা ভেড়া নিয়ে আসতো। খাওয়াতে খাওয়াতে ড্রাগনটা একদিন তাকে অ্যাকসেপ্ট করে নিল। নেটেলস হল ড্রাগন শিপ সিলারের প্রথম এবং শেষ রাইডার। তবে সিরিজে নেটেলস নেই একদম। সম্ভবত রেইনাকে দিয়ে নেটেলসের স্টোরি লাইন আগাবে। সিরিজে দেখানো হয় সে পোড়া শিপ দেখতে পায়, আর শিপ সিলারের দেখা পায় সিজনের একদম শেষে। মিশন অ্যাকমপ্লিশড। জেসের প্ল্যান সফল। অনেক মৃত্যু, পোড়া শরীর আর বিধবা স্ত্রীর কান্নার বিনিময় হলেও 4 জন নতুন ড্রাগন রাইডার পাওয়া গেল। রেনারের সাইডে টোটাল ড্রাগনের সংখ্যা দাঁড়ালো 10। টিরাক্সিস আর স্টর্মক্লাড অনেক ছোট, এদের বাদ দিলে থাকে 8। আর ওদিকে গ্রিনডের 4টা ড্রাগন থাকলেও ভেগার আর টেসারিয়ন একমাত্র যুদ্ধের যোগ্য ড্রাগন। আর্মি কম থাকলেও রেনারার ড্রাগন বেশি থাকাতে এখন যুদ্ধটা সমান সমান। আসুন গল্প শেষ করার আগে আরেকবার কাউন্ট দিয়ে নেই। নতুন 4 ড্রাগন রাইডার থাকাতে আমাদের কাউন্টে একটু চেঞ্জ করা দরকার। টার্গেরিয়ান বাকি আছে 14 জন, ড্রাগন রাইডার 12 জন, আর মোট ড্রাগন 16টা। 129 এসি শেষ হওয়ার পথে। প্রিন্স জ্যাকারিস ভ্যালেরিয়ান টার্গেট সেট করল নতুন বছরের প্রথম পূর্ণিমায় কিংস ল্যান্ডিং অ্যাটাক। কিন্তু তার আগে নতুন থ্রেট উদয় হলো। গালেটে দেখা গেল অজানা ব্যানারের কিছু শিপ আসছে, দ্য ব্যাটল অফ দ্য গালেট। এর সাথে শেষ হলো হাউস অব দ্য ড্রাগন সিরিজের সিজন 2 এর গল্প। সিরিজটা অনেক ভালো, কিন্তু চমৎকারভাবে অনেক কিছু গুছিয়ে বলা হয়েছে। তবে আমার একটা বিষয়ে খারাপ লেগেছে সিরিজের, এরা নতুন নতুন যাই অ্যাড করেছে কোনো না কোনো ঝামেলা পাকিয়েছেই, কয়েকটা আগে বলেছি। কিন্তু এই যে রেনেরা আর অ্যালিসেন্টের মাঝে মাঝে দেখা সাক্ষাৎ আমার একেবারেই ভালো লাগে নাই। এত সহজ নাকি ভাই? একই ধরনের সিকিউরিটি এদের, কত বড় রিস্ক দুজনে নিয়েছে দেখেছেন। বইয়ের চরিত্রগুলো অনেক বেশি শিওর তাদের অ্যাকশন নিয়ে, এত কনফিউজ না। আই গেস তত দিন যাবে সিরিজের কাহিনী আর অন্যভাবে আগাবে বই থেকে। যাই হোক, এর পরের পর্ব থেকে আমরা কেবল বই ফলো করে যাব, যা আসবে সবই স্পয়লার। কিন্তু আমি স্পয়লার না দিলে কি হবে? সিরিজে তো স্পয়লার দিয়েই দিয়েছে হেলেনার মুখ থেকে। Aegon will be king again. He's yet to see victory. He sits on a wooden throne. And you'll be dead. You were swallowed up in the god's eye, and you were never seen again. তবুও দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন। হ্যাপি রিডিং।